মিথির কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখ মুখ কিছুটা ভেজা লাগছে ঘামের দরুন। শ্বাস নিতে গিয়ে কম্পন অনুভূত হলো যেন। মিথি বার কয়েক শ্বাস ফেলে চোখ বুজে সহ্য করার চেষ্টা চালাবার পরও যখন মনে হলো ব্যথাটা আরো তীব্র হচ্ছে ক্রমশ, পেটের নিচ থেকে কোমর এবং কোমরের পেছনে ছড়িয়ে পড়েছে যন্ত্রণাময় হয়ে, ও হাঁটু মুড়িয়ে বসে শ্বাস নিয়ন্ত্রণের চেষ্টা করলো। ব্যথা তীব্র হতেই ওর মনে হলো ও কি সহ্য করতে পারবে। মনের ভেতরে এই প্রশ্ন বারবার ঘুরছে। মিথি অনেকটা সময় নিশ্চুপ থেকে এই ব্যথাটা সহ্য করার চেষ্টা চালালো। ঘন্টা এক পর ওর মনে হলো যখন ও ব্যথাটা সহ্য করতে পারছে না, তখন হিয়াকে ডাকলো ফিসফিস করে। ঘড়িতে তখন রাত 4টা কি 4টার একটু পরের সময়। হিয়া তখন ঘুমে। ফিসফিস করে ডাকতে যখন হিয়ার নড়চড় দেখলো না, তখন মিথির চোখ জোড়া হুট করেই টলমল করলো কেন জানি না। হিয়াকে হাত দিয়ে ঠেলে ডাকলো ও। ঘুমে মশগুল হিয়া তখন ঘুম ঘুম চোখে তাকায়। আবছায় মৃদু আলোতে মিথিকে দেখে তাকানোর চেষ্টা করলো। ঘুম ঘুম গলায় বলল, কি রে, কি হয়েছে? এইটুকু ঘুম ঘুম গলায় বলার পর ও স্পষ্টভাবে তাকানোর চেষ্টা করলো। মিথিকে কেমন অস্বাভাবিক ভাবে পেটে হাত রেখে বসে থাকতে দেখে হিয়া ভুরু কুচকায়। কিয়ৎক্ষণ পর মস্তিষ্ক স্পষ্ট জানান দিতেই ও হকচকিয়ে বসে গেল। মিথিকে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কি সমস্যা হচ্ছে মিথি? পেটে ব্যথা হচ্ছে তোর? যন্ত্রণা হচ্ছে? মিথির যেন বান্ধবীর আহ্লাদ দেখে কান্নাগুলো গলায় আরো ভীষণ ভাবে আটকে রইল। অস্পষ্ট স্বরে বলল, ব্যথা হচ্ছে হিয়া। হিয়া এক মুহূর্তের জন্য চুপ হয়ে শুনল। আকস্মিক এত রাতে কি করা যায় এটা মাথায়ও আসলো না যেন। হিয়া ছোট্ট শ্বাস টানে। মিথির ব্যথার তীব্রতা এবং গলার স্বর শুনে আশ্বাস দেয়। কাঁধে হাত রেখে বলে, বেশি? সেদিনের মতো হলে তো কমে যাবে হয়তো মিথি, কিচ্ছু হবে না। মিথি প্রিয় বান্ধবীর দিকে চাইলো, বলল, হুম, সেদিনের মতো ব্যথা নয় হিয়া, এটা কেবল বাড়ছে মনে হচ্ছে। তোকে একটু কষ্ট দিচ্ছি হিয়া। নিচে দারোয়ান চাচাকে বলে একটা অটো অথবা কিছু ম্যানেজ করা যেত। আর আমি প্রায় 1.5-2 ঘন্টা বসে থেকে সহ্য করার চেষ্টা করছি হিয়া, কিন্তু। হিয়া বুঝলো যেন। দ্রুত উঠে আলো জ্বালালো। মিঠি তখন এক হাতে বিছানার চাদর খামছে আছে, অপর হাত পেটে। হিয়া দ্রুতই ফিজা এবং রিধিকেও ডাকলো। দুজনকে বিষয়টা বলে রিধিকে সাথে করে নিচে গেল খুব দ্রুতই। সাথে দীপ্রকেও কল করলো বহুবার। অথচ এই দরকারের সময়টাতে দীপ্র কল তুলছে না। হিয়ার বিরক্ত লাগে। এই মুহূর্তে রাগ সব গিয়ে জমা হয় যেন তীব্রর ওপরেই। হিয়া আর রিধি মোটামুটি দারোয়ান চাচাকে মিনিট 10 সময় নিয়ে সবটা বোঝায়। সবটা বলে কয়ে বোঝানোর পর দেখা গেল রাস্তা শুনশান। অন্য সময় শহর ব্যস্ত, সব ব্যস্ত হলেও খালি গাড়ি খুব একটা দেখাই মিলল না যেন। অবশেষে দারোয়ান চাচার এক পরিচিত অটোওয়ালাকেই কল করে বলা হলো এত রাতে আসতে। হিয়া আর রিধি আবারও তাড়াহুড়ো করে গেল ওপরে। দীপ্র ততক্ষণে কল ব্যাক করেছে। সর্বপ্রথম রাগটাগ ছুড়ে বলেছে, শুধু প্রয়োজন আছে, এতটুকু যাতে আসে। আর অপরদিকে ফিজাও কল করেছিল আইমানকে, অথচ আইমান নাকি বাসায় নেই, চট্টগ্রামে গিয়েছে বন্ধুদের সাথে ঘুরতে। ঠিক এই মুহূর্তটাই এসে মিথির মনে হলো আসলে একজন পুরুষ সদস্যের খুব প্রয়োজন যেন। যদি তার ভাই থাকতো, যদি তার ভাই তাকে অনেক ভালোবাসতো, অনেক স্নেহ করত, আগলে রাখতো, তাহলে কি মিথির এইভাবে সংকোচ বোধ করা লাগতো এই সময়ে? তাই নিজের ভাই ভাবিত, সবটাই দেখতো, সবটা মানিয়ে নিত। মিথির কান্না পায় যেন। নিজের জন্য চিন্তিত হয়ে এতগুলো মুখ দেখে ও নিশ্চুপ। মিথির মনে হলো সময়ের সাথে সাথে ব্যাপারটা ঢেউয়ের মতো আসে, কিছুক্ষণ স্থির থাকে, এরপর
শক্তিশালী হয়ে যায় আরো। সে ফ্লোরে হেলান দিয়ে বসে, চোখটা বন্ধ করে। অতঃপর কিয়ৎক্ষণ পর শোনা গেল অটো এসেছে। হিয়া অনেক দ্রুতই এসে শুধালো, মিথি, মিথি, অটো চলে এসেছে, যেতে হবে দোস্ত। পারবি তো? বেশি কষ্ট হবে? মিথি নিজের ব্যথা সম্পূর্ণ সহ্য করার চেষ্টা চালাচ্ছিল এবং স্ট্রংলি উত্তর দিল, পারবো, পারবো হিয়া, কিন্তু এত রাতে তুই আমার সাথে যেতে পারবি? যাওয়াটা একটু অনিরাপদ না? আর দারোয়ান চাচাকে বলে না হয় নিয়ে যাব। দারোয়ান চাচা তোর শারীরিক কন্ডিশনের খোঁজ খবর রাখবে, বড়জোর নিরাপত্তা দিতে পারবে মিথি। দীপ্রকেও বলেছি আসতে, যদি আসতে আসতে দেরি করে ফেলে তাহলে না হয় দারোয়ান চাচাকেই বলবো। মিথি মাথা নাড়ল, ক্লান্তি ভঙ্গিতে উঠে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করলো। অতঃপর দুটো তোয়ালে এবং নিচের জমানো কিছু টাকা ওইসব বের করে হিয়াকে দিল। ছোট স্বরে বলল, তোয়ালেগুলো রাখ, কাঁথা তো বানানো হয়নি ওর জন্য, এগুলো দিয়ে কোলে নেওয়া যাবে। হিয়া তাকায়, মিথি মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। অতঃপর হিয়ার সাথে সাথে এক পা দু পা করে পা বাড়ালো মিথি। ব্যথাটা ওর সহ্য হচ্ছে না, এই মনে হচ্ছে একটু করে কমে এলো, আবার এই মনে হচ্ছে আগের চেয়েও 10 গুণ শক্তি নিয়ে ব্যথাটা আঘাত হানছে। ব্যথাটা এমনই মা হওয়ার সুখ, যেন মা হওয়ার ব্যথা, আর একটু একটু কমে এলো। আবার এই মনে হচ্ছে আগের চেয়ে এত 10 গুণ মা হওয়ার ব্যথা। মিথি প্রথমবারের মা হওয়ার যন্ত্রণা। মিথির কান্না এলো, চোখ ভিজে এলো, চোয়াল হয় শক্ত হয়ে। দাঁতে দাঁত চেপে ও সহ্য করে গেল। একটা মিষ্টি ব্যথা, একসাথে যন্ত্রণা এবং অপেক্ষার অবসানের সুখ। মিষ্টি এক সুখ। মিথির ভাবতেই আনন্দ আনন্দ লাগছে যে কিছুটা সময় পর তার কোলে তার এতদিনের অপেক্ষার ফল, তার ছোট্ট প্রাণ, তারই মিষ্টি বাচ্চাটা থাকবে। মিথিকে দারোয়ান চাচার পরামর্শে এখানকার সরকারি হাসপাতালে আনা হলো। সাথে দারোয়ান চাচাকেও আনা হয়েছে কিছুটা সাহায্য হবে বলে। এছাড়া দীপ্র আর হিয়া এসেছে, কিন্তু আসার পরের 1 ঘন্টা সময় কেটে গেলেও ডক্টরের দেখা মিলল না। মিথি যন্ত্রণায় কাতর যেন। হিয়ার জামাটা খামছে ধরেছে। দীর্ঘ যন্ত্রণায় শরীরটাকে ক্লান্ত করে তুলেছে। পেটে কোমরের ব্যথা, ঘাম আর কান্নার মিলে সব মিলিয়ে যেন একটা দীর্ঘ যুদ্ধ। ভেতরের চাপ এত বেশি যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কিন্তু সে জানে আর একটু ধৈর্য ধরলেই তার প্রাণটা তার কোলে আসবে। দীপ্র বার কয়েক ছোটাছুটি করে খোঁজ নিয়েছে। ডক্টরকে বলা সত্ত্বেও আসতে না দেখে হিয়ার উপরে বিরক্ত হলো। বিড়বিড় করে রাগ দেখিয়ে বলল, তোকে কে বলেছে সরকারি হাসপাতালে আনতে? এখন যদি এইসবের জন্য বাচ্চাটার কোনো কিছু হয়ে যায় কি করবি? হিয়া দীপ্রর দিকে তাকালো কেমন করে। আসলে কি এখানে আনা ভুল হয়েছে? যদি ডক্টর সত্যিই না আসে তখন? ভয়ে ভয়ে ও মিথির দিকে চাইলো। মেয়েটার অবস্থা যাচ্ছে তাই বেহাল। ও মিথির মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, এই তো মিথি, আর অল্প, ডক্টর চলে আসবে। আর একটু ব্যথাটা সহ্য কর লক্ষ্মী, আমি একটু দেখে আসি। তুই একটু বস। দীপ্রকে রেখে হিয়া একটু বলেই পা বাড়ালো। দারোয়ান চাচাকে ডেকে এনে এটা সেটা বলে উনি সই গেলেন ফের। আর জানানো হলো রোগীর কষ্ট হচ্ছে। অতঃপর তারও মিনিট 10 পর ডক্টর এলেন। শেষ দিকের ব্যথাটা যেন সবচেয়ে তীব্র। শরীর যেন আর সহ্য করছে না, শুধু ভেতরের ব্যথাটাই তীব্র বোধ হলো। মিথি দাঁতে দাঁত চেপে শক্ত হাতে হিয়ার হাত ধরে শ্বাস নিয়ন্ত্রণ করছিল। এই সময়ে এসে ওর মনে হলো ব্যথা আর কখনো শেষ হবে না, অথচ তার কিয়ৎক্ষণ পরই সমস্ত ব্যথা যন্ত্রণার অবসান ঘটিয়ে মিথির স্বরের কান্নার সঙ্গে একটা আদুরে বাচ্চার জন্ম হলো। নরম ক্ষুদ্র ছোট্ট একটা প্রাণ। মিথির চোখে জল তখনও। যখনই মৃদু আওয়াজে কান্নাটা তার কানে পৌঁছালো
তখনই ওর মনে হলো ওর কান্নারা আজ বেসামাল। ওর কাঁদতে ইচ্ছে হচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে, পৃথিবীকে জানান দিতে ইচ্ছে হচ্ছে যে ওর ছোট্ট প্রাণটা এসেছে, ওকে মা বলে ডাকার জন্য তার প্রাণটার আগমন হয়েছে। মিথি চোখে জল নিয়েই হাসে, হৃদয় ভরে ওঠে আনন্দে। যন্ত্রণা, ক্লান্তি সব মিলিয়ে এক মিশ্রিত সুখের রূপান্তরিত হলো। মিথির একটা ফুটফুটে মেয়ে হয়েছে, তার নর্মাল ডেলিভারি হয়েছে, যার দরুন ভোর ভোর হলেই বাসায় নিয়ে যাওয়া যাবে। অথচ একটা নবজাতক বাচ্চা যে কিভাবে সেবা করা হয়, কিভাবেই বা নবজাতক শিশুর মায়ের সেবা করা হয়, এই বিষয়ে হিয়া, মিথি সকলেই নতুন, প্রথম অভিজ্ঞতা বলে কথা। তাই নিজের বাসাতে নিয়ে যাওয়াই সেভ মনে হলো যেন। হিয়া তাই এই ভোর রাতেই তার আম্মুকে কল দিল। ওপাশ থেকে আম্মি তৎক্ষণাৎই জানান দিল রুড স্বরে, আমি তোমাকে পড়তে পাঠিয়েছিলাম হিয়া, মিথির সেবা করতে পাঠিয়েছি। ওকে নিয়ে তুমি এতটা পড়ে আছো কেন? ওর জন্য রাত বিরাতে বাইরে যাচ্ছ, এইসব কি? হ্যাঁ? হিয়া মিনমিন করলো। দ্রুত মিথির দিকে চাইলো, ও শুনছে না তো। বিড়বিড় করে বলল, হসপিটালেই তো এলাম, ওর এতটা কষ্ট হচ্ছিল, তুমি বলতে চাইছো আসবো না আমি? ওর নামে গ্রামে এমনিতে কত কথা হয় জানো? ওর ভাই ভাবি তো ভাবে তুমি ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে চলে গেছো, ওর জন্য তুমি কেন দোষী হবে? এখন যদি ওকে বাসায় নিয়ে আনো, তাহলে গ্রামে কথা হবে, লোকজন বলবে যে ওর বাড়িতে না গিয়ে ও এখানে কেন এসেছে। হিয়া ছোট্ট শ্বাস ফেলে, মৃদু স্বরে বলে, সেসব পরে দেখা যাবে, আপাতত আমরা বাসায় আসছি, অল্প কয়েকদিন থাকবো আম্মু। কোনো বাড়তি প্রতিক্রিয়া দেখাবে না প্লিজ, ওর সামনে যা বলার আমাকে বলিও। হিয়া এক পাশে কথা বলছে, মিথি অবশ্য অত মনোযোগ দিল না। ওর মনোযোগ তখনই সদ্য জন্মানো আদুরে মুখটার দিকে। এতটা আদর, এতটা ছোট লাগছিল। দীর্ঘ যন্ত্রণা লড়াইয়ের পর মিথির গলা শুকিয়ে এসেছে, শরীর কাঁপছে তখনও, অথচ ওর হৃদয়ে তৃপ্তি, মন প্রাণ জুড়ে নতুন একটা প্রাপ্তির আনন্দ, সুখ। মিথি কাঁপা কাঁপা হাত বাড়ায়, তার ফুটফুটে প্রাণটার দিকে চেয়ে সে আর কান্না আটকাতে পারল না। বিড়বিড় করলো, আমি তোমার অপেক্ষায় ছিলাম প্রাণ, তোমার আম্মুর জন্য। তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ উপহার, শ্রেষ্ঠ সুখ। তুমি দেখো, যে মানুষটা তোমায় অস্বীকার করেছিল, বাবা হওয়ার মতো সুন্দর অনুভূতিকে এভাবে অপমান করেছিল, আমি তার ছায়াও তোমার উপরে পড়তে দিব না আম্মু। তুমি আমার, শুধুই আমার, আমার সুখ, আমার প্রাণ, আমার বিষাদ, সবই তুমি আম্মু। অতঃপর আদুরে বাচ্চাটার নরম মিহি হাত ছুঁয়ে মিহি কেঁদে ফেলল। মিষ্টি কান্না। মিথির এখনো রাত ৩টা থেকে ৬টা, এই সময়টা যেন দীর্ঘ ২ দিন মনে হলো। অনেকটা সময়, অনেকটা যেন ফুরিয়ে আসছিলই না। আইমানরা প্রায় ৭-৮ জন বন্ধু বান্ধব ঘুরতে এসেছে। রাতে ফিজা কল করলেও আইমান অতটা গুরুত্ব নিয়ে ঘুমের মধ্যে না শুনলেও প্রায় সকাল ৬টার দিকে খবর পেয়েছিল ফিজার থেকে যে মিথির একটা ছোট্ট মেয়ে হয়েছে। ফিজা তো বলতে বলতেই বেশ ছটফট করছিল খুশিতে। আইমান হাসে, ফিজার সাথে স্বপ্ন বোনার এক ধাপে সেও এমন একটা বাচ্চার স্বপ্ন দেখে, পিচ্চি মিষ্টি একটা বাচ্চা। আইমান মনে মনে হাসে। পাশে বসে থাকলো হিমেলকে চাপ্পড় মেরে বলল, জানিস মিথির একটা ছোট্ট মেয়ে হয়েছে। হিমেল শিথিল চাহনিতে ঘাড় বাঁকালো, বলল, কবে? এই তো আজ সকালেই। হিমেল ফের ভুরু কুচকে বলল, আজ সকালেই? এটুকু বলেই মিথি আবারও জিজ্ঞেস করলো, মিথি কেমন আছে রে? আর বাচ্চা সুস্থ আছে দুজনে? আইমান বোকার মতো মাথা চুলকালো, বলল, ওটা তো জিজ্ঞেস করা হয়নি, শুধু ফিজা বলল যে ওর মেয়ে হয়েছে। হিমেল এবার মুখ চোখ টান টান করে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, গর্ধব। ফের বলল, ফিজাকে কল কর, কেমন আছে দুজনে খোঁজ নে। আর হ্যাঁ, আমরা আজকেই বাসায় ফিরবো। আইমান সঙ্গে সঙ্গে বলল, কেন,
মিথির মেয়ে হয়েছে বলে? তোকে কল দিতে বলছি না? আইমান কল দিল, খোঁজ নিল মা মেয়ে ভালো আছে, সাথে এইটুকুও জানলো ওরা বাড়ি যাচ্ছে। আর আইমান ফের কল রেখে বলল, হ্যাঁ ভালো আছে মা মেয়ে। আমায় রাতেও কল করেছিল ফিজা। ওরা একা একা সবটা কত কষ্ট করে ম্যানেজ করেছে ভাব। যাক, তবুও সব ভালো হলো। হিমেল সবটা শুনে কিছুটা সময় নীরব চেয়ে থাকলো। সত্যি তো, চারজনই মেয়ে একা একা এত কিছু ম্যানেজ করেছে। মিথির কতটুকু কষ্ট হলো, হয়তো অনেক সমস্যা পোহাতে হয়েছে। ইস, তাকে এই সময়টাতেই কেন ট্যুরে আসতে হলো? এই সময়টাতেই কেন? যদি মিথির পাশে থাকতে পারতো, সাহায্য করতে পারতো। হিমেল বিড়বিড় করলো, শুধু নিজের উপরে রাগ নিয়ে। আমাদের এই সময় কেন ঘুরতে আসার প্ল্যান করতে হলো? রাগ হচ্ছে নিজের উপর। অন্য সময় এলেও তো হতো। এটুকু বলেই ফের আইমানকে বলল, আজই বাসায় ফিরবো। আইমানের যেন যেতে ইচ্ছেই হলো না। বলল, গিয়েও কি করবি? মিথিরা তো বাড়িতে যাবে, তবুও ফিরবো। আইমান এবারে হাসলো উত্তরটা শুনে। হিমেল সেই হাসিটা লক্ষ্য করেই বলল, আর এই যে হাসছিস, এই হাসি যদি এখানকার কারোর মধ্যে ছড়ায় তো তোর কি খবর হবে তা বুঝতে হবে না নিশ্চয়ই। আদ্রর বাবা একটা বিজনেস ট্যুরে 2 দিনের বাহিরে ছিল, কিন্তু ফেরার পথেই বিপত্তি বাধলো। ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। পথচারীরা তাড়াহুড়ো করে নিয়ে এলো এখানকার সরকারি হসপিটালে। অতঃপর ওনার ফোনে কল আসা নাম্বার রিসিভ করে একজন পথচারী তার দুর্ঘটনার কথা জানালেন। অপর পাশে আদ্রর বাবার দুর্ঘটনার কথা শুনে চমকালো। ঠিক কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত বোধহয় বুঝল না। তবে বাবাকে কোথায় নেওয়া হয়েছে সেই হসপিটালের ঠিকানাটুকু নিয়েই এই সাত সকালে বের হলো ও। মিথির কোলে ছোট্ট ফুটফুটে একটা প্রাণ, একটা ছোট্ট হৃদয়। মিথি ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। ফুলো ফুলো মুখ, গালগুলো নরম তুলতুলে তুলোর ন্যায়। মিথি তর্জনী আঙ্গুল দিয়ে গাল ছুঁয়ে দেয়, তারপর মুখটা ফ্যালফ্যাল করে দেখে। এতটুকু মুখ। মিথির চোখ ভিজে ওঠে, কান্নারা গলা বয়ে যেতে নিতেই ও শুধালো, তুমি জানো, তুমি আমার প্রাণ। তুমি, আমি, তুমি, আমরা। জীবনে কোনো প্রাপ্তিতে এত খুশি হয়নি আম্মু, এত এতটা আপ্লুতও হয়নি। আর আমার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি তুমি মা। মিথি প্রথমবার মা হয়েছে। প্রথমবারের মা হওয়ার অনুভূতিটা কেমন, একটা নতুন অনুভূতি, তেমনি অদ্ভুত আনন্দের, শান্তির, সুখের। মিথির জানা নেই সদ্য জন্মানো বাচ্চাকে কিভাবে সে আদর করবে, কিভাবে সেবা করবে। তার পাশে মা মাসি এমন কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিও নেই যে তাকে শিখিয়ে দিবে একটা ছোট্ট বাচ্চাকে কিভাবে কি করবে। মিথি ছোট্ট একটা শ্বাস ফেলে তার মায়ের কথা ভেবে চাপা দুঃখ বুকে চেপে সে শুধালো, আম্মু, তুমি যাওয়ার পর আমার পথটা খুব সুগম ছিল না। খুব ভালোভাবে আমি জীবন কাটাইও নি তুমি যাওয়ার পর। তবুও দেখো বিধাতা কতটা ভালোবাসে আমায়, আমার জন্য আমার আরেকটা আম্মুকে পাঠিয়েছে আম্মু। আচ্ছা আম্মু, আজ যদি তুমি থাকতে, আজ যদি তুমি বেঁচে থাকতে, তাহলে নিশ্চয়ই নানু হওয়ার সুখে হাসতে আম্মু, ওকে কোলে তুলে নিতে, তাই না আম্মু? অথচ আজ দেখো আমি একা, খুব একা আম্মু। আমার আশেপাশে কেউ নেই, তুমিও নেই, আব্বুও নেই, ভাইয়াও নেই। আমার প্রাণটার জন্য শুধু আমিই আছি আম্মু। বিধাতা এদিক থেকে বোধহয় আমার সাথে নিষ্ঠুরতাই করলো বলো। কথাগুলো বিড়বিড় স্বরেই বলেই চোখ মুছল মিথি। তোয়ালেতে জড়ানো ছোট্ট মুখটার দিকে বার কয়েক তাকিয়ে বোধগম্য হলো যে তার ছোট্ট বাচ্চাটাকে এখনো পর্যন্ত খাওয়ানো হয়নি। মিথির